হ্যালো স্টুডেন্টস, আজকে গোলকের কোষে দেখি 12 অঙ্কগুলো নিয়ে হাজির হয়েছি। এখানে যে সমস্যাগুলো রয়েছে সেগুলি আজকে সমাধান করার চেষ্টা করব। তো তোমাদেরকে প্রথমেই বলে রাখি যে এই ভিডিওটি দেখার শুরুতে তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসবে, কারণ অঙ্ক কখনো দেখে দেখে শেখা যায় না, প্র্যাকটিস করেই শিখতে হয়। চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো স্টুডেন্ট, গোলকের কোষে দেখি 12তে প্রথম যে কোশ্চেনটি রয়েছে সেটি বলেছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল হিসেব করে লিখি। চলো এর সমাধান করা যাক। বলেছে একটি গোলকের ব্যাসার্ধ 10.5 সেমি, তাহলে এর সমগ্র তলের ক্ষেত্রফলটি কত হবে। গোলকের সমগ্র তল অর্থাৎ বক্রতল, এখানে তো আমাকে সমগ্র তলের ক্ষেত্রফল বলতে বক্রতলের ক্ষেত্রফল বের করতে হবে। এখানে ব্যাসার্ধ আর সমান সমান 10.5 সেমি, আর আমরা জানি কোনো গোলকের বক্রতলের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে তার বক্রতলের ক্ষেত্রফলটি হয় বা সমগ্র তলের ক্ষেত্রফলটি হয় 4πr²। সুতরাং গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল হবে 4 × পাই। পাইয়ের মান তোমরা জানো 22/7 ইন্টু 10.5, আর এর মান এর স্কোয়ার 4πr² বর্গ সেমি। 4 × 22/7 × 10.5 × 10.5। এটা কাটলে হবে 1.5, আর এটা গুণ করে দিলে হবে, এটা গুণ করে দিলে হচ্ছে 1386 বর্গ সেমি। আমি এখানে 10.5 স্কোয়ারটাকে আমি দুবার লিখেছি, 10.5 × 10.5 অর্থাৎ 10.5 স্কোয়ার, তারপর কাটাকাটি করে এটা হচ্ছে। সো প্রথম অঙ্কের উত্তরটা হচ্ছে 1386 বর্গ সেমি। চলো দ্বিতীয় অঙ্কে যাওয়া যাক। এখানে দ্বিতীয় প্রশ্ন বলেছে একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17.50 টাকা হিসেবে 431 টাকা 20 পয়সা লেগেছে। বলটির বেশের দৈর্ঘ্য হিসাব করে লিখি। প্রতি বর্গ সেমিতে 17 টাকা 50 পয়সা করে লাগে, আর মোট চামড়ার গোলকটি তৈরি করতে এত লাগে। এবার চামড়ার বল, অর্থাৎ বলের তো ভিতরটা ফাঁকা থাকে, তাহলে চামড়া কোথায় রয়েছে? শুধুমাত্র বলটির বক্রতলে। তার মানে বলটির বক্রতলে যে পরিমাণ চামড়া রয়েছে তার দাম কত? 431 টাকা 20 পয়সা। তাহলে সমাধান করা যাক। বলটির বলটি তৈরি করতে
1 বর্গ সেমিতে 17 টাকা খরচ হয় 1 বর্গ সেমিতে। ঐকিক নিয়মে করছি। তাহলে বলটি তৈরি করতে 1 টাকা খরচ হবে এত বর্গ সেমিতে। বলটি তৈরি করতে 431 টাকা 20 পয়সা মোট খরচ হয়েছিল, তাহলে এত টাকা খরচ হবে 431 0 এত বর্গ সেমিতে। তাহলে স্টুডেন্ট তোমরা দেখতে পাচ্ছ যে বলটি তৈরি করতে যে 431 টাকা 20 পয়সা খরচ হয়, তার খরচ হয় এত বর্গ সেমিতে। 4312/175 বর্গ সেমিতে 431 টাকা 20 পয়সা খরচ হয়ে যায়। তাহলে বলটির বক্রতলের ক্ষেত্রফলটাই এত হয়ে যাবে, কারণ চামড়াটা শুধু বক্রতলই লিখেছে, বা বক্রতল বা সমগ্রতল বলতে পারো। তার মানে বলটির সমগ্রতলের ক্ষেত্রফল হয়ে যাচ্ছে 4312/175 বর্গ সেমি। তাহলে যদি বলটির ব্যাসার্ধ আর সেমি হয়, তবে বলটির সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে? ফর্মুলা অনুযায়ী 4 পাই আর স্কোয়ার। আর আমরা আগে বের করে রেখেছি যে বলটির সমগ্রতলের ক্ষেত্রফল কত হচ্ছে 4312/175। সুতরাং এখান থেকে আমরা যদি পায়ের মানটি বসিয়ে দিই, তাহলে 4 × 22/7 × r স্কোয়ার ইকুয়ালস টু 4312/175। আমি যদি তোমাদের সম্পূর্ণ ক্যালকুলেশনটা করে দেখাই, তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি ডাইরেক্ট রেজাল্টই লিখে দিচ্ছি, তোমরা এটা করে নেবে। তো স্টুডেন্ট দেখতে পাচ্ছ এখানে আর এর যে ভ্যালুটা বেরোচ্ছে সেটা হচ্ছে 7/2 সেমি। এটা তোমরা নিজেরা ক্যালকুলেশন করে নেবে। তাহলে আমরা পেয়ে যাচ্ছি বলটির ব্যাসার্ধ হচ্ছে 7/2 সেমি। আমাকে চেয়েছে এখানে বলটির ব্যাস কত, সুতরাং বলটির ব্যাস হবে ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ 2 × 7/2 সেমি। এখান থেকে 2 ক্যান্সেল, 7 সেমি। এরপর আমরা করছি 6 নম্বর কোশ্চেনটি। বাকি 3, 4, 5 এটা তোমরা চেষ্টা করলে পেয়ে যাবে। আমি 6 নম্বরটি দেখিয়ে দিচ্ছি। দেখো, তবুও আমি একটু বলে দিচ্ছি। 3 নম্বর কোশ্চেনে বলেছে স্কুলে শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয়, শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে নিরেট একটি লোহার বল, অর্থাৎ ভেতরটা ফাঁকা থাকে না, একদম পূর্ণ থাকে। তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি। বলটিতে কত ঘন সেমি লোহা আছে? অর্থাৎ বলটি যেহেতু নিরেট, তাহলে সম্পূর্ণটাই হচ্ছে লোহা দিয়ে তৈরি, ভেতরটাও লোহা, তাই বলটিতে যে পরিমাণ লোহা আছে তা হবে বলটির আয়তন। আর তোমরা জানো গোলকের আয়তন 4/3 πr³। এই ফর্মুলা দিয়ে এখান থেকে আয়তনটি বের করে নেবে। 4 নম্বর কোশ্চেন বলেছে 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একে নিরেট গোলক জলে সম্পূর্ণ নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করে তা নির্ণয় করি। তোমরা নিশ্চয়ই ছোট ক্লাসে পড়েছো
যে কোনো ঘনবস্তুকে জলে নিমজ্জিত করলে আর্কিমিডিসের সূত্রানুযায়ী সে তার সমায়তন জলকে অপসারণ করে। অর্থাৎ এখানে যে বলটি বা গোলকটি রয়েছে তার 28 সেমি কিন্তু ব্যাস, এখান থেকে ব্যাসার্ধ বের করে নিয়ে তার আয়তনটা বের করে নেবে। গোলকটির আয়তন যা হবে আর্কিমিডিসের সূত্রানুযায়ী বলটিকে জলে নিমজ্জিত করলে সে তার আয়তনের সমানই জল অপসারণ করবে, অর্থাৎ জলের আয়তন হবে গোলকটির আয়তনের সমান। তাহলে এটাও করে নেবে। 5 নম্বর বলেছে কোনো গোলকাকার বেলুন ফোলানোর সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হলে বেলুনটির পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফল অনুপাত কত? তাহলে গোলকটির প্রথমে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? যখন ব্যাসার্ধ 7 সেমি তখন হয়ে যাবে 4π7², আর তারপর যখন ব্যাসার্ধ 21 সেমি হয়ে যাবে তখন হয়ে যাবে 4π21²। এই দুটোর অনুপাত করে দেবে, 4π ক্যান্সেল চলে যাবে, 7² বের করে নেবে অনুপাত। এবার 6 নম্বর কোশ্চেনটি দেখো। 6 নম্বর কোশ্চেনটি বলেছে একটি অর্ধগোলাকৃতি বাটি তৈরি করতে এত বর্গ সেমি পাত লেগেছে, 127 পূর্ণ 2/7 বর্গ সেমি পাত লেগেছে। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য কত? একটি অর্ধগোলাকৃতি বাটি বাটির যে পাত দিয়ে তৈরি করা হয় সেই পাতটি নিশ্চয়ই ভেতরে থাকে না, কারণ বাটির ভেতরটা ফাঁকা হয়। তাহলে যা পাত রয়েছে সেটা কোথায় রয়েছে? বাটিটির বক্রতলে, কারণ উপরেও থাকবে না, কারণ বাটির মুখটা তো ফাঁকা। তাহলে যে বলেছে 127 পূর্ণ 2/7 বর্গ সেমি পাত লেগেছে, সেটা কোথায় লেগেছে? সেটা শুধুমাত্রই বাটিটির বক্রতলে। আর আমরা জানি যে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল হয় 2πr², সমগ্র গোলকের অর্ধেক। তাহলে প্রশ্নানুসারে এই 2πr² হয়ে যাবে এর সমান। তাহলে এখান থেকে আর বেরিয়ে যাবে। আর হলো ব্যাসার্ধ, আমাকে এখানে ব্যাস চেয়েছে। আমি ধরি অর্ধগোলাকৃতি বাটির মুখের ব্যাসার্ধ আর সেমি। সুতরাং অর্ধগোলাকৃতি বাটির বক্রতলের ক্ষেত্রফল টু পাই আর স্কোয়ার বর্গ সেমি। আর প্রশ্নে বলেছে যে বাটিটি তৈরি করতে এত বর্গ সেমি পাত লেগেছে, অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে এটা। সুতরাং প্রশ্নানুসারে বা অ্যাকর্ডিং টু কোশ্চেন লিখতে পারো 2πr² হয়ে যাবে 127 পূর্ণ 2/7। এখানে যদি আমরা পায়ের মানটা বসিয়ে দিই আর এটা যদি আমরা সমস্তটা ভাঙিয়ে নিই তাহলে হয়ে যাবে 891/7 হচ্ছে। এখান থেকে আমরা r² পেয়ে যাব 891/7 ইন্টু 7 উপরে চলে যাবে আর 2টা নিচে চলে যাবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 7 ক্যান্সেল, এটাকে 11 দিয়ে কাটলে হবে 2, এটাকে কাটলে হবে 81। তাহলে আমরা পেয়ে যাচ্ছি r² 81/4। তাহলে r পেয়ে যাচ্ছি
9/2 সেমি। তাহলে এটা হচ্ছে বাটিটির মুখের ব্যাসার্ধ। আমাকে বলেছে বাটিটির মুখের ব্যাস কত, সুতরাং বাটিটির মুখের ব্যাস হবে ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ 2 × 9/2 সেমি। এখান থেকে 2 ক্যান্সেল, অর্থাৎ 9 সেমি। এটা ছিল 6 নম্বরের অ্যান্সার। নেক্সট যে অঙ্কটি করব সেটি হচ্ছে 7 নম্বরটা একটু দেখে নাও। 7 নম্বরটা সোজা আছে, করে নিতে পারবে। বলেছে একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধ 2.1 সেমি। ওই গোলাটিতে কত ঘন সেমি লোহা আছে? এবার গোলাটি হচ্ছে নিরেট, অর্থাৎ ভেতরটাও লোহা দিয়ে তৈরি। তাহলে লোহার পরিমাণ হয়ে যাবে কি গোলাটির আয়তন বা গোলকটির আয়তন। তাহলে প্রথম উত্তরটি হয়ে যাবে গোলকটির আয়তন যত ঘন সেমি তত ঘন সেমি লোহা রয়েছে। এবং ওই গোলার বক্রতলের ক্ষেত্রফল কত? বক্রতলের ক্ষেত্রফল 4πr² ফর্মুলা দিয়ে করে দেবে। তাহলে এটা তোমরা নিজেরাই পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন 8 নম্বর বলেছে একটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। গোলকটিকে গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের নিরেট গোলক তৈরি কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে? তাহলে দেখো এখানে যে বড় গোলকটির কথা বলা হয়েছে তার ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। তাহলে ব্যাসার্ধ হয়ে যাবে তার অর্ধেক। এখান থেকে আমরা বড় গোলকটির আয়তন বের করে নেব, কারণ এই গোলকটিকেই গলিয়ে এই 3.5 সেমি দৈর্ঘ্যের কতগুলি গোলক তৈরি করা যাবে সেটা জিজ্ঞেস করেছে। তাহলে এখানে যতটুকু ধাতব বস্তু রয়েছে সেই ধাতব বস্তুটুকু দিয়েই এটা তৈরি করা হবে। আর ধাতব বস্তু অর্থাৎ গোলকটির আয়তন। তাই আমরা এখান থেকে গোলকটির আয়তন বের করে নেব এবং ছোট গোলকগুলিরও আয়তন বের করে নেব। তাহলে দেখা যাক। আমরা এখানে বলতে পারি বড় গোলকটির ব্যাস 14 সেমি। সুতরাং বড় গোলকটির ব্যাসার্ধ 7 সেমি এবং বড় গোলকটির আয়তন হবে কত? 4/3πr³ ঘন সেমি। আমি এখনই পায়ের মান বা আরের মানটি শুধু বসাচ্ছি, পায়ের মানটি এখনই বসাচ্ছি না। 4/3π7³ ঘন সেমি। আর যে ছোট গোলকগুলো বানাতে হবে তাদের ব্যাসার্ধ দেওয়া আছে 3.5 সেমি। ছোট গোলকের ব্যাসার্ধ 3.5 সেমি। সুতরাং ছোট গোলক তৈরি করতে ধাতব পদার্থের প্রয়োজন। কতটুকু ধাতব পদার্থ প্রয়োজন হবে? এর আয়তন যতটা, তো ছোট গোলকটির আয়তন হবে 4/3π3.5³ ঘন সেমি।
তাহলে আমাকে বলেছে যে এই যে বড় গোলকটিকে গলানো হলো, এই গোলকটি গলানোর পর এরকম সাইজের মানে এই 3.5 সেমি ব্যাসার্ধের কতগুলো গোলক তৈরি করা যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 3.5 সেমি ব্যাসার্ধের একটি গোলক তৈরি করতে এত ঘন সেমি ধাতব পদার্থের দরকার হচ্ছে। ধাতব পদার্থ এখানে উল্লেখ করাই আছে সীসা। তাহলে এখানে আমরা ধাতব পদার্থের বদলে সীসা বলতে পারি, সীসা প্রয়োজন। তাহলে তোমরা দেখতে পাচ্ছ ছোট গোলকটি তৈরি করতে এত ঘন সেমি সীসার দরকার। তাহলে একটি ছোট গোলক তৈরি করতে এত ঘন সেমি সীসা লাগছে। তাহলে এত ঘন সেমি সীসা দিয়ে কতগুলি তৈরি করা যাবে এটা তোমরা ঐকিক নিয়মে করতে পারবে। যেমন এরকম 4/3 পাই 3.5 কিউব ঘন সেমি সীসা দিয়ে তৈরি হয় একটি ছোট গোলক। সুতরাং 1 ঘন সেমি সীসা দিয়ে তৈরি হয় 1/4/3 পাই ইন্টু 3.5 কিউব টি ছোট গোলক। সুতরাং এই যে বড় গোলকটি এর এখানে যতটুকু সীসা রয়েছে তা দিয়ে কতগুলো তৈরি করা যাবে। সুতরাং 4/3 পাই 7 কিউব ঘন সেমি সীসা দিয়ে তৈরি হয় বেশি হবে। সুতরাং 4/3 পাই ইন্টু 7 কিউব বাই 4/3 পাই 3.5 কিউব টি গুণ। আমরা আগে কেন পাইয়ের মান বসাইনি এখন তোমরা বুঝতে পারবে, কারণ এখানে পাই পাই ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে 4/3 4/3 এবং পাই পাই ক্যান্সেল হয়ে যাচ্ছে। 7 কিউবকে আমরা লিখতে পারি 7 ইন্টু 7 ইন্টু 7, আর 3.5 কিউবকে লিখতে পারি 3.5 ইন্টু 3.5 ইন্টু 3.5। আর তোমরা জানো 3.5 অর্থাৎ 3.5, এর ডবল হচ্ছে 7। তাহলে 3.75 দিয়ে 7কে কাটলে 2 হবে, এটা দিয়ে এটা কাটলে 2, এটা দিয়ে এটা কাটলে হবে 2, অর্থাৎ 2 ইন্টু 2 ইন্টু 2 অর্থাৎ 8টি ছোট গোলক। এটা তোমরা ঐকিক নিয়মে না করে ডাইরেক্টও করতে পারো, যেহেতু একটি গোলক তৈরি করতে এত ঘন সেমি লোহা লাগছে, তাহলে এত ঘন সেমি লোহা দিয়ে কতগুলো তৈরি করা যাবে, এত ঘন সেমি সীসা দিয়ে তাহলে কতগুলো তৈরি করা যাবে। এই বড় গোলকটির আয়তনকে এই ছোট গোলকটির আয়তন দিয়ে ভাগ করে দিলে তাহলে এই অতটুকু ঐকিক নিয়ম করতে হবে না, তোমরা শর্টকাটে পেয়ে যাবে এইভাবে যদি পেয়ে যাও। সুতরাং এইভাবে লিখতে হবে, বড় গোলকটি গলিয়ে .5 সেমি ব্যাসার্ধের গোলক তৈরি করা যাবে বড় গোলকটির আয়তন বাই ছোট গোলকটির এতটি। এখান থেকে ক্যালকুলেশন করলেও পেয়ে যাবে 8টি। তা তোমরা যে কোনোভাবে করতে পারো, ঐকিক নিয়ম অথবা ডাইরেক্টলিভাবে করতে পারো। ঠিক আছে, 9 নম্বর কোশ্চেন দেখো, বলেছে 3 সেমি 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে 3টি নিরেট তামার গোলক গলিয়ে একটি বড় গোলক তৈরি করা হলো। বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তাহলে তোমরা দেখো এই যে 3টি গোলক রয়েছে, এই 3টি গোলকে যে পরিমাণ তামা রয়েছে তা হবে গোলক 3টির আয়তন, এবং সেই পরিমাণ তামা দিয়েই বড় গোলকটি তৈরি হবে। তাহলে বড় গোলকটির আয়তন কত হবে? এই 3টি গোলকের মোট আয়তন। যদি আমরা এই বড় গোলকটির আয়তন পেয়ে যাই তাহলে সেখান থেকে আমরা ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করে নিতে পারবো। এইভাবে দেখো, 3 সেমি 4 সেমি ও 5 সেমি
দৈর্ঘ্যের ব্যাসার্ধের তামার গোলক তিনটি গলিয়ে যে বড় গোলকটি তৈরি হবে তার আয়তন হবে কি হবে? এই তিনটি গোলকের মোট আয়তন অর্থাৎ 4/3 পাই 3 কিউব প্লাস 4/3 পাই 4 কিউব প্লাস 4/3 পাই 5 কিউব এত ঘন সেমি। এখান থেকে তোমরা 4/3 পাই কমন নিয়ে নিতে পারো, তাহলে হয়ে যাবে 3 কিউব অর্থাৎ 27 প্লাস 4 কিউব অর্থাৎ 64 প্লাস 5 কিউব অর্থাৎ 125 কত ঘন সেমি, অর্থাৎ 4/3 পাই এই তিনটা যোগ করলে হয়ে যাচ্ছে 5 4 9 7 16 2 4 6 সরি 2 6 8 আর 2 10 10 1 11 216 ঘন সেমি, বা এখান থেকে লিখতে পারি 4 × 216/3 × পাই ঘন সেমি। পায়ের মানটা আমি এখনই বসাচ্ছি না। এবার আমাকে জিজ্ঞেস করেছে বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। ধরি বড় গোলকটির ব্যাসার্ধ আর সেমি। সুতরাং তোমরা বলো বড় গোলকটির আয়তন কত হবে? সুতরাং বড় গোলকটির আয়তন হবে সূত্রানুযায়ী, বড় গোলকটির আয়তন সূত্রানুযায়ী কত হবে? 4/3 পাই আর কিউব, আর এটাই আমরা আগে বের করেছি এত। সুতরাং এটা সমান সমান হয়ে যাবে 4 × 216/3 × পাই। এখান থেকে আমরা পেয়ে যাব আর কিউব ইকুয়ালস টু 4 × 216 আবার 216 × পাই/3, আর এই 4/3 4 চলে যাবে নিচে, 3 চলে যাবে উপর, আর পাই চলে যাবে নিচে। তাহলে এখান থেকে পাই পাই ক্যান্সেল, 3 3 ক্যান্সেল, 4 4 ক্যান্সেল, অর্থাৎ আর কিউব হয়ে যাচ্ছে 216, আর 216 অর্থাৎ 6 কিউব। তাহলে এখান থেকে আমরা যদি সূচক ক্যান্সেল করে দিই তাহলে আর ইকুয়ালস টু পেয়ে যাব 6 সেমি। তাহলে বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হয়ে যাবে 6 সেমি। সুতরাং বড় গোলকটির ব্যাসার্ধ 6 সেমি। স্টুডেন্টস, আজকে ভিডিওর দৈর্ঘ্য একটু বড় হয়ে যাচ্ছে, তা হোক, আমি চাচ্ছি যে আজকেই সমস্ত গোলক অধ্যায়টি শেষ করে দিতে। তো তোমরা দেখো, ধৈর্য ধরে একটু দেখো। 10 নম্বর প্রশ্নটি দেখো, বলেছে একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমি। অর্ধগোলাকৃতি গম্বুজ অর্থাৎ এরকম উল্টোনো অর্ধগোলক। এর যে ভূমির ব্যাস রয়েছে এটা হচ্ছে 42 সেমি, তাহলে ব্যাসার্ধ হয়ে যাবে 21 সেমি। এর উপরিতলটা রং করতে হবে, অর্থাৎ শুধুমাত্র বক্রতলটা। তাহলে এর ক্ষেত্রফল কত হয়ে যাবে? 2πr² ফর্মুলা দিয়ে বের করে নেবে। এবার বলেছে 1 বর্গমিটার রং করতে 35 টাকা খরচ। ও হ্যাঁ, তোমাকে এখানে
যে হিসাবটা বলেছে সেটা বর্গমিটারে রয়েছে, আর তুমি যদি এখানে ডেসিমিটার দিয়ে করো তাহলে কিন্তু ক্ষেত্রফলটাও বেরিয়ে যাবে বর্গ মিটারে। তাই তুমি কি করবে, 21 ডেসিমিটারকে তুমি তোমরা মিটারে কনভার্ট করে নেবে, তাহলে ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে বর্গমিটারে। তাহলে যত বর্গমিটার উপরিতলের ক্ষেত্রফল বেরোবে, 1 বর্গমিটারে 35 টাকা খরচ হলে অত বর্গমিটারে কত টাকা খরচ হবে সেটাকে গুণ করে দিলেই হয়ে যাবে। তাহলে তোমরা ওখান থেকে বের করে নেবে। নেক্সট 11 নম্বর, একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 21 সেমি ও 17.5 সেমি। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত নির্ণয় করো। ধাতুর পাত দিয়ে তৈরি করা হয়েছে গোলকটি, অর্থাৎ এটি ফাঁপা গোলক, বলাই আছে ফাঁপা গোলক। তো ধাতুর পাত কোথায় লাগবে, তাহলে বক্রতলে বা সমগ্রতলে। সমগ্রতলের ক্ষেত্রফল এখান থেকে বের করে নেবে আর এখান থেকে বের করে নেবে তাদের মোট যে পাত লেগেছে সেই পাত দুটোর ক্ষেত্রফল যোগ করে দেবে। তাহলে যে গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ পাত লেগেছে তাদের অনুপাত, তাহলে এখান থেকে অনুপাত বের করে দেবে। এটার ক্ষেত্রফল আর এটার ক্ষেত্রফলের অনুপাত বের করে দেবে, তাহলে হয়ে যাবে। এবার 12 নম্বর প্রশ্নটি দেখো, একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করি। তাহলে বলেছে একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলক তৈরি হচ্ছে তার ক্ষেত্রফল আগের গোলকের অর্ধেক হয়ে যাচ্ছে। দেখো, আমি ধরি গোলকটির ব্যাসার্ধ আর, ধরি গোলকটির ব্যাসার্ধ আর একক। সুতরাং গোলকটির বক্রতলের ক্ষেত্রফল কত হয়ে যাবে, ফর্মুলা অনুযায়ী 4πr² বর্গ একক। এবার বলেছে এই গোলকটির উপরিতল থেকে কিছুটা অংশ কেটে নেওয়া হবে। ধরো এতটা অংশ কেটে নেওয়া হলো, এটা কিন্তু নিরেট গোলক, ফাঁপা নয় কিন্তু। তাহলে এখানে একটা ধাতুর রিং তৈরি হবে বা বলয় তৈরি হবে। এই বলয়টিকে গলিয়ে আবার একটা নিরেট গোলক তৈরি করা হবে এবং এই গোলকটির ক্ষেত্রফল হয়ে যাবে আগের গোলকের ক্ষেত্রফলের ঠিক অর্ধেক। তাহলে গোলকটির উপরিতল কেটে যে নতুন গোলক তৈরি করা হবে তার ক্ষেত্রফল হবে, তার বক্রতলের ক্ষেত্রফল হবে আগের গোলকের অর্ধেক। এরকম প্রশ্নে বলা আছে। তাহলে আগের গোলকের ক্ষেত্রফল তো এটা, তাহলে তার অর্ধেক হয়ে যাবে 4πr²/2 এত বর্গ একক। বুঝতে পারলে? এই গোলকটার ক্ষেত্রফল কত হয়ে যাবে, 4πr²/2। তাহলে এখান থেকে যদি আমরা এইভাবে লিখি 4πr/√2 তার হোল স্কোয়ার বর্গ একক, কোনো অসুবিধে নেই। r² আর √2 এর স্কোয়ার 2,
অর্থাৎ 2কে আমরা √2 স্কোয়ার লিখলাম, কোনো অসুবিধা নেই। তাহলে এই নতুন গোলকটির ক্ষেত্রফল যদি এত হয় তাহলে এর ব্যাসার্ধ কত হয়ে যাবে? দেখো, আমরা ক্ষেত্রফলের ফর্মুলাতে কি জানি? ক্ষেত্রফলের ফর্মুলাটি হয় 4π ইন্টু ব্যাসার্ধের স্কোয়ার। তাহলে এইখানে যেহেতু এরকম রয়েছে 4π ইন্টু r/√2 তার হোল স্কোয়ার, তার মানে এই ছোটো গোলকটির ব্যাসার্ধ কত হয়ে যাবে? r/√2। এখান থেকে আমরা লিখতে পারি নতুন গোলকটির ব্যাসার্ধ r/√2 একক। দেখো বুঝতে পারলে কি না? নতুন যে গোলকটি তৈরি করা হলো তার ক্ষেত্রফল হচ্ছে আগের গোলকটির ঠিক অর্ধেক, অর্থাৎ আগের গোলকটি 4πr², তাহলে তার অর্ধেক বাই 2। এটা যদি হয় তাহলে এখান থেকে আমরা একটু ট্রিক ইউজ করলাম, 4πকে যেরকম সেরকমই রাখলাম, আর এই 2টাকে আমরা এখানে ঢুকিয়ে দিলাম, তাহলে r/√2 তার হোল স্কোয়ার হয়ে গেল। আর আমরা জানি কোনো গোলকের ক্ষেত্রফল অর্থাৎ 4π ইন্টু ব্যাসার্ধের স্কোয়ার, তাহলে এটা হয়ে যাচ্ছে ছোট গোলকটির ব্যাসার্ধ। তাহলে নতুন যে গোলকটি, নতুন গোলকটির আয়তন কত হয়ে যাবে? নতুন গোলকটির আয়তন হয়ে যাবে 4/3π r/√2 এর কিউব। 4/3π ব্যাসার্ধের কিউব, ঘন একক। আর হ্যাঁ, বড় যে গোলকটি ছিল তার আয়তন কত হবে সেটাও এখানে বের করে রাখলে ভালো হবে। গোলকটির আয়তন, আগের গোলকটির আয়তন হয়ে যাবে 4/3π r³ ঘন একক, কারণ এই গোলকটির ব্যাসার্ধ r ছিল। তাহলে নতুন গোলকটির আয়তন এটা, আর পুরনো গোলকটির আয়তন এটা। আমাকে প্রশ্নে যেটা বলেছে সেটা একটু দেখে নাও। এখানে বলা আছে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে, অর্থাৎ নতুন গোলকটির যে আয়তন হলো তার সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত কত? তাহলে অবশিষ্ট যে গোলকটা পড়ে আছে এটা, এই ভেতরেরটা, এর আয়তন কত হবে? আগের গোলকের আয়তন থেকে যতটুকু কেটে নেওয়া হলো নতুন গোলকটা, তার সেই আয়তনটা বাদ যাবে। তাহলে অবশিষ্ট গোলকটির আয়তন হবে আগের গোলকটির আয়তন থেকে এই নতুন গোলকের আয়তনটি বাদ যাবে, কারণ এটি কেটে নেওয়া হয়ে গেছে। তাহলে কেটে নেওয়ার পর যতটুকু বাকি থাকলো সেটা হবে 4/3π r³ মাইনাস 4/3π r/√2 এর হোল কিউব, এত ঘন একক। এখান থেকে আমরা 4/3π r³ কমন নিতে পারি, তাহলে থেকে যাবে 1 মাইনাস r³ তো এখান থেকে কমন চলে গেল, তাহলে 1/√2 এর কিউব ঘন একক। দেখো উপরের r³ কমন চলে গেছে, তাহলে √2 কিউব নিচে রেখে গেল। বা এটা লিখতে পারি 4/3π r³ ইন্টু 1 মাইনাস 1/√2 কিউব করলে কত হবে? √2 কিউব অর্থাৎ √2 ইন্টু √2 ইন্টু √2, √2 ইন্টু √2 2 ইন্টু √2 2√2, তাহলে 2√2 ঘন একক। বা আমরা পেয়ে যাব 4/3π r³ এটা যদি আমরা লসাগু করে দিই তাহলে হয়ে যাবে 2√2 মাইনাস 1 ঘন
সেমি। সুতরাং কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত হবে দেখো কেটে নেওয়া অংশের আয়তন কত ছিল 4/3 পাই r/√2 এর কিউব ইসটু অবশিষ্ট গোলকের আয়তন কত বেরোলো এটা 4/3 পাই r³ * 2√2 - 1/2√2। দেখো এখান থেকে যদি আমরা এই কিউবটা ভেঙে দিই তাহলে কত হয়ে যাবে 4/3 পাই r³ / 2√2 ইসটু 4/3 পাই r³ * 2√2 - 1/2√2। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ 4/3 পাই 4/3 পাই r³ এবং নিচে 2√2 2√2 ক্যান্সেল চলে যাচ্ছে, তাহলে থেকে যাচ্ছে কত, এখানে কিছুই থাকছে না, অর্থাৎ 1:2√2 - 1, এটা হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট দেখো 13 নম্বর, 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলে 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা আছে। দেখো ছবিটা আমি এখানে এঁকে বুঝিয়ে দিচ্ছি। এই যে ভূগোলকটি রয়েছে এর ব্যাসার্ধ হচ্ছে 14 সেমি। এর যে অক্ষটা থাকে এখানে দুটো ছিদ্র রয়েছে, কীরকম ছিদ্র, বৃত্তাকার। এখানে দুটো বৃত্তাকার ছিদ্র রয়েছে। এই বৃত্তাকার ছিদ্রের ব্যাসার্ধ হচ্ছে 0.7 সেমি করে। বলেছে ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল কত। আমরা যদি এই গোলকটির বক্রতলের ক্ষেত্রফল বের করি আর সেটাকে যদি আমরা ভাবি যে অ্যান্সার উত্তর হয়ে গেল, তাহলে কিন্তু ভুল হবে। কারণ সমগ্র বক্রতলটা জুড়ে পাত নেই। কেন নেই? কারণ এখানে দুটো ছিদ্র রয়েছে, সেই ছিদ্র দুটো বাদ যাবে। তাহলে আমরা যদি সমগ্র গোলকটির বক্রতলের ক্ষেত্রফল বের করি, তার থেকে এই বৃত্তাকার অংশ দুটো বাদ যাবে। তাহলে একটি বৃত্তের ক্ষেত্রফল কত হবে, πr²। এই বৃত্তটির তার ডবল করে দিলেই হবে দুটো বৃত্তের ক্ষেত্রফল। তাহলে মোট সমগ্রতলের ক্ষেত্রফল থেকে এই দুটো বৃত্তের ক্ষেত্রফল আমরা কি করে দেব, মাইনাস করে দেব। তাহলে ধাতব অংশের ক্ষেত্রফল পেয়ে যাব। আমি এটা করে দেখাচ্ছি না, অলরেডি ভিডিওর দৈর্ঘ্য অনেক হয়ে গেছে। আর 14 নম্বর অঙ্কটা দেখে নেবে, একদম 8 নম্বরের মতো সেম টু সেম হবে। তাহলে আশা করি পেয়ে যাবে ওটা। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, সাথে থেকো, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। ধন্যবাদ।